ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 200-রও বেশি নিহত। খামেনির পক্ষে পাল্টা সমাবেশ, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ভেস্তে গেছে সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতি। এসডিএফ সরকারি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় 3 সেনা নিহত। ভয়ে শহর ছেড়েছে 1.5 লাখের বেশি মানুষ। ক্যারিবীয় সাগরে আরেকটি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদুরোকে আটকের পর সুর নরম ভেনেজুয়েলা সরকারের। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত। ভারতে ইডির বিরুদ্ধে আন্দোলনে 8 কিলোমিটার পথ হেঁটে মমতার মিছিল। সাংবিধানিক পদে থেকে তদন্ত সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ বিজেপি কংগ্রেস। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 62 জন। এর মধ্যে রয়েছেন 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর দমন নীতির ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো জানায় নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে 3 দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায় যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না। একই সঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যে কোনো সময় শুরু হতে পারে। নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। রিয়াদে সৌদির মধ্যস্থতায় চলা বৈঠকের মধ্যে স্থানীয় সময় শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির ঘাঁটিতে শত শত বিমান হামলা চালায় সৌদি আরব। এতে বেশ কয়েকজন হতাহত হন। সৌদি সীমান্তবর্তী এলাকায় এসটিসির বেশ কিছু অভিযানের কারণেই এই সিদ্ধান্ত নেয় মোহাম্মদ বিন সালমান প্রশাসন। উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোলা থাকলেও বড় বাধা হয়েছিলেন আবুধাবি সমর্থিত এসটিসির নেতা আল জুবাইদি। পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের পর দেশ ছেড়ে পালান জুবাইদি। এরপর রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে বসতে রাজি হয় উভয় পক্ষ। এর মধ্যেই নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। স্থানীয় সময় শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে গোষ্ঠীটির সদস্যরা জানান এসটিসির মূল এবং সহযোগী কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশ ও বিদেশে সব ধরনের কার্যালয় ও কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলেও জানান তারা। তাদের দাবি সংগঠনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত তাদের। এদিকে সৌদি আরব মধ্যস্থতা করায় তাদেরকে স্বাগত জানিয়েছে এসটিসি। তারা বলছে রিয়াদ যে ভূমিকা নিয়েছে তা দক্ষিণের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন সৌদির তত্ত্বাবধানে একটি সফল দক্ষিণী সম্মেলন চায় তারা। দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীনতা চাওয়া গোষ্ঠীটির এমন আকস্মিক বিলুপ্তিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সার্বিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে। এর প্রভাবে সানার রাজনীতিতে বড় মোড় আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই এসডিএফ ও রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি সংঘর্ষ।
আশরাফিয়ে ও শেখ মাকসুদ এলাকা ছাড়তে না চাওয়ায় গোষ্ঠীটির ওপর হামলা চালায় সরকারি বাহিনী। কুর্দি সমর্থিত গোষ্ঠীটির পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 3 জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 সেনা। এদিকে সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও মানবিক সহায়তায় $72 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় শুক্রবার আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করে সিরিয়ার সরকার। এ সময় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফকে এসব এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এলাকা ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় গোষ্ঠীটি। এরপরই আলেপ্পোর নিকটবর্তী আল মাকসুদ এলাকায় অভিযান জোরদার করে সিরীয় সেনারা। তীব্র লড়াইয়ের পর এলাকাটির বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, শেখ মাকসুদ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন এসডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এসডিএফ দাবি করে শেখ মাকসুদ এলাকার খালেদ ফজর হাসপাতালে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। তবে সে দাবি অস্বীকার করে হাসপাতালটিকে এসডিএফের অস্ত্রাগার বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পোয় তাদের অবস্থান লক্ষ্য করে এসডিএফের হামলায় কয়েকজন সেনা হতাহত হয়েছেন। তারা আরও দাবি করে ওই এলাকার কুর্দি যোদ্ধাদের কয়েকজন অস্ত্র ধরতে অস্বীকৃতি জানালে তাদের বেশ কয়েকজনকে হত্যা করে এসডিএফ। অন্য বাসিন্দাদের ভয় দেখাতে তাদের মরদেহ পুরানো হয় বলেও দাবি সেনাবাহিনীর। সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও মানবিক সহায়তায় $72 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলেপ্পোয় সম্প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে জোটটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান, দ্বিপাক্ষিক সহায়তা এবং মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেয়া হবে। মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা। দেশটির সরকার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট 5ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কারাকাস সফর করছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়। এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া 5ম ট্যাঙ্কার। মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান, কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।